বন্ধুগণ, কাশ্মীরে যে ইসলামিক জঙ্গিরা নৃশংসতার সব সীমা পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার 22 এপ্রিল দুপুরে কাশ্মীরের পেহেলগামে বেসরান ভ্যালিতে সারা দেশ থেকে আসা পর্যটকরা যখন পরিবারের সঙ্গে আনন্দ করছিল, তখন এই জিহাদিরা তাদের উপরে হামলা চালায়। মানুষকে মারার আগে তাদের নাম জিজ্ঞাসা করা হয়, জামা কাপড় খুলিয়ে ধর্মীয় পরিচয় যাচাই করা হয়, আর যখন নিশ্চিত হওয়া যায় যে তারা মুসলমান নয়, তখন গুলি করে তাদেরকে হত্যা করা হয়। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি, তখন পর্যন্ত ২৬ জন নির্দোষ পর্যটক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার এবং প্রায় প্রতিটি রাজ্যের নাগরিক রয়েছেন। বন্ধুরা, এর মানে আপনি যে রাজ্যেরই হন না কেন, আপনি যে ভাষায় কথা বলেন না কেন, আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন না কেন, বা আপনি কোন জাতি, এসবের কোনো মানে নেই। হত্যাকারীদের কাছে আপনি শুধুই একজন হিন্দু। এবং আবারও এই সত্য প্রমাণিত। मैंने मेरे पति को मारा ना, वो वही जा रहा था। मैंने उसे बोला मुझे भी मारो, मेरे सन में भी बोला, तो उसने हमें नहीं मारा। उसने बोला मोदी को बोलो। কাশ্মীর থেকে যে সব ছবি আসছে তা দেখে হৃদয় চুরমার হয়ে যাচ্ছে প্রতিটি ভারতীয়। একজন মানুষ মাঠে নিস্তেজ হয়ে পড়ে আছে, তার পাশে তার স্ত্রী বসে আছেন। একজন নারী, তিনি কিছুক্ষণ আগেও শিকারা বোটে ডাল লেক থেকে ঘুরে এসেছেন, কাশ্মীরের প্রশংসা করেছিলেন। হঠাৎ করে তার স্বামীকে গুলি করে মেরে ফেলা হলো। যারা তাদের সন্তানদের সঙ্গে ঘোড়ায় চড়ে উপত্যকার দৃশ্য উপভোগ করছিলেন, তাদের সেখানেই মেরে ফেলা হলো, তাদের সন্তানদের চোখের সামনে। প্রত্যেক ভারতীয়ের মতো আমারও মনে প্রচন্ড রাগ জন্মেছে। আমি বুঝে উঠতে পারছি না কি বলবো, কি বলবো না কি বলবো। আমি বুঝে উঠতে পারছি না এই হামলার জন্য আমি ওই পাকিস্তানি স্থানীয় জঙ্গিদের দোষ দেব যারা এই নির্দোষ মানুষদের হত্যা করেছে, নাকি আমি সেই সরকারকে দোষ দেব যারা নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে পারেনি, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি বন্ধুরা, ভারত সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণকে শুধুমাত্র তাদের ধর্মের কারণে তার নিজের রাজ্যেই হত্যা করা হয়। আপনি কি কল্পনা করতে পারেন পাকিস্তান বা বাংলাদেশে কোনো মুসলমানকে শুধুমাত্র তার ধর্মের কারণে হত্যা করা হচ্ছে, বা আমেরিকা বা ব্রিটেনে কোনো রাজ্যে কোনো খ্রিস্টানকে শুধুমাত্র খ্রিস্টান হওয়ার জন্য তাকে হত্যা করা হচ্ছে? কিন্তু দুঃখজনকভাবে সারা বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তার একটি রাজ্যে হিন্দুদের শুধুমাত্র তাদের ধর্মের কারণে হত্যা করা হয়। এত কিছুর পরও প্রচার করা হয় যে হিন্দুরা হলো অত্যাচারী, তারা দেশের সংখ্যালঘুদের দমন করছে, এবং এই প্রতিক্রিয়া ইসলামোফোবিয়া হয়ে গেছে। এটা চরম লজ্জার বিষয়। পেহেলগামে হিন্দু পর্যটকদের উপরে এই হামলা কোনো সাধারণ হামলা নয়, এবং এটি শেষ হামলা নয়। আপনার মনে থাকবে গত বছরের জুন মাসে যখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন, তার মাত্র 1 ঘন্টা আগে জম্মু কাশ্মীরের রিয়াসিতে জঙ্গিরা একটি বাসে হামলা চালায়। সেই বাসটি কটরা যাচ্ছিল। জঙ্গিরা বাসের সামনে এসে চালক ও কন্ডাক্টরের উপরে গুলি চালায়, এবং একজন জঙ্গি উঁচু জায়গা থেকে বাসের যাত্রীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। চালক গুলিবিদ্ধ হয়ে বাসের নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি 50 ফুট গভীর খাদে পড়ে যায়। 11 জন মারা যায়, তাদের মধ্যে 2 বছরের শিশুও ছিল। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি, পেহেলগামে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক হোক, বা রেওয়াসিতে মা বৈষ্ণো দেবীর দর্শনে যাওয়া তীর্থযাত্রী হোক, এই মানুষদের কাশ্মীর সমস্যার সঙ্গে কি সম্পর্ক? আপনি পেহেলগামে ধর্ম জিজ্ঞাসা করে মানুষকে গুলি করেন, রেওয়াসিতে বৈষ্ণো দেবী দর্শনে যাওয়া তীর্থযাত্রীদের গুলি করেন, উভয় ক্ষেত্রে হিন্দুদের টার্গেট করেন। তারপর আপনি বলেন আপনি কাশ্মীর স্বাধীনতার জন্য লড়াই করছেন। আপনার এই সংগ্রামের ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিছুটা হলেও তো লজ্জা থাকা উচিত। গত বছর অক্টোবর মাসে 6 জন বাইরের শ্রমিক যারা ট্যানেলের কাজ করছিল তাদের গুলি করে হত্যা করা হয়। 2019 থেকে 22-এর মধ্যে বিভিন্ন হামলায় 9 জন কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়ে থাকে। এইভাবে 5ই অক্টোবর 2021-এ শ্রীনগরে বিখ্যাত ফার্মাসিস্ট মাখনলাল বিন্দুর দোকানে ঢুকে তাকে হত্যা করা হয়। একই দিনে পানিপুরি বিক্রেতা বীরেন্দ্র পাসওয়ানকে গুলি করে মারা হয়। ওই বছরে 7ই অক্টোবর সত্যেন্দ্র কৌর নামে এক প্রিন্সিপালকে তার স্কুলে হত্যা করা হয়। তারপর 16ই অক্টোবর এক রিক্সাওয়ালা অরবিন্দ কুমার সাউকে হত্যা করা হয়। বন্ধুরা,
2022 সালে একের পর এক অনেক কাশ্মীরি পণ্ডিতকেও হত্যা করা হয়েছিল। রাজস্ব দপ্তরে কাজ করা রাহুল ভট্টকে খুন করা হয়। এরপর স্কুল শিক্ষিকা রজনী বালাকে হত্যা করা হয়। তারপর কুলগ্রামে ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকেও হত্যা করা হয়। এর মানে কি, রিক্সাওয়ালা হোক বা পানিপুরিওয়ালা হোক, বয়স্ক দোকানদার হোক, মহিলা শিক্ষক হোক, এই জিহাদিরা কাছে কিছু যায় আসে না। আপনি যদি মুসলিম না হন তাহলে আপনার মরতেই হবে। এরা কাশ্মীরিয়ত নিয়ে অনেক কথা বলে, হ্যাঁ, কিন্তু এই কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে থাকতে দেওয়া হয় না, যারা এই ভূমির মূল অধিবাসী। এক সময় কাশ্মীরের নিয়মিত পাথর ছোড়ার ঘটনা ঘটতো। পাকিস্তানের টাকায় চালিত হুরিয়ত লোকেরা প্রতিদিন হরতাল ডাকত। তখন বলা হতো সরকার চাকরি দেয় না, পর্যটক আসে না, তাই কাশ্মীরি যুবকরা ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু এখন 370 ধারা উঠে যাওয়ার পর রেকর্ড সংখ্যক পর্যটক আসছে কাশ্মীরে। গত বছর 2 কোটিরও বেশি পর্যটক এসেছেন। লোকসভা বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটিং হচ্ছে। শ্রীনগরে ফর্মুলা 1 রেস হচ্ছে। G20 মতো আন্তর্জাতিক ইভেন্ট হচ্ছে। চেনাব নদীর উপরে বিশ্বের সবচেয়ে বড় রেল সেতু তৈরি হচ্ছে। শ্রীনগর থেকে দিল্লি পর্যন্ত সরাসরি ট্রেন চালু হচ্ছে। কাশ্মীরের রাস্তায় আর প্যারেড গান চলছে না, শিশু কিশোররা নিয়মিত স্কুলে যাচ্ছে। তবু যদি এই ধরনের হামলা হয় তাহলে বুঝে নিন কাশ্মীরে এই সন্ত্রাসবাদের চাকরি বা বেকারত্বের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এবং আজও নেই। এই সন্ত্রাসবাদের মূল হলো ইসলামিক জিহাদ এবং আজও সেই জিহাদের কারণে এই নৃশংসতা। এটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা, এর পেছনে কোনো কারণ খোঁজা মানে নিজেকে ধোঁকা দেওয়া। আপনার নিশ্চয়ই মনে আছে বাজপেয়ীজির সময় কি হয়েছিল। মোদীকে আপনি কঠোর প্রশাসক বলতেই পারেন, কিন্তু বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আরো বেশি হামলা হতো। সেনা ও সিআরপিএফ এর লাগাতার অভিযান চালাতো। কিন্তু বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সরকার শান্তির প্রচেষ্টা হিসাবে রমজান মাসে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বন্ধ করে দিয়েছিল। আজও কাশ্মীরে অনেকে সেই শান্তিপূর্ণ পদক্ষেপের প্রশংসা করে, কিন্তু এর বদলে জঙ্গিরা কি করেছিল মনে আছে? অগাস্ট 2000 জঙ্গিরা পেহেলগামে তীর্থযাত্রীদের উপরে হামলা চালায়। 30 জনের মৃত্যু হয়, 60 জনের বেশি আহত হয়। পরের বছর 20 জুলাই 2001 সাল অমরনাথ যাত্রার সময় শেষ নাগে আবারও হামলা হয়, 13 জনের মৃত্যু হয়। এরপর 2002 সালের 6 জুলাই নুরহান বেস ক্যাম্পে হামলা করে 9 জন তীর্থযাত্রীকে হত্যা করা হয়। 2017 সালে অমরনাথ যাত্রায় এমনই হামলা হয়, অনন্তনাগে 8 জন নিহত হয়। এক মুহূর্তের জন্য ধরে নিলেও কিছু কাশ্মীরি স্বাধীনতা লড়াই করছেন, তাহলে আমি জানতে চাই কেমন এই স্বাধীনতার লড়াই যেখানে আপনি তাদেরকে হত্যা করছেন, যারা এই শহরে ঈশ্বরকে আরাধনা করতে যাচ্ছে, আপনার শহরে যারা আপনাদের শহরে ঘুরতে এসেছে, যারা আপনাদের অর্থনৈতিকভাবে সাহায্য করছে। ভাই, বাইরের কেউ এলেই তো আমরা তাকে অতিথি মনে করি। গরিব মানুষ নিজে না খেয়েও অতিথিকে সেবা করে, অথচ কাশ্মীরে জঙ্গিরা সেই মানুষদের মেরে ফেলে তাদের বাড়িতে ঈশ্বরের উপাসনা করতে এসেছে তাদেরকে হত্যা করছে। প্রত্যেক যুদ্ধে কিছু নিয়ম থাকে, সেনাবাহিনীও সাধারণ নাগরিকের উপরে কখনো হামলা চালায় না, কিন্তু এই জঙ্গিরা এতটাই নির্লজ্জ, এতটাই নীচ যে তারা নিরস্ত পর্যটকদেরও ছেড়ে দেয় না। তারা বোঝে না যে নিরস্ত মানুষের উপরে গুলি চালিয়ে তাদের হত্যা করা জিহাদ নয়, এটি হচ্ছে কাপুরুষতা। এর একমাত্র সমাধান হলো পাকিস্তানকে স্থায়ীভাবে শিক্ষা দেওয়া। আপনার নিশ্চয়ই মনে আছে পুলওয়ামাতে হামলার পর ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল তখন কিভাবে পাকিস্তান ভয় পেয়েছিল। তখন তারা বুঝে গিয়েছিল তারা ভারতকে আর পারমাণবিক বোমার ভয় দেখাতে পারবে না। এরপর তারা কয়েক বছর চুপ করেছিল, কিন্তু এখন পাকিস্তানের নিজের অবস্থা খারাপ, বালুচিস্তান তারা সামলাতে পারছে না, তাই দেশে প্রতিদিন গভীর গর্তে পড়ে রয়েছে। আর যখনই পাকিস্তানের অবস্থা হয় এমন খারাপ, তার জনগণকে কাশ্মীরের ললিপপ দেখায়। কিছুদিন আগে পাকিস্তানের আর্মি চিফ জেনারেল মুনির হিন্দুদের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়েছিলেন, আবার কাশ্মীরের নাম টানলেন। তখনই বোঝা গিয়েছিল এবার আবার কাশ্মীরে কিছু না কিছু ঘটতে চলেছে, যেন তারা আবারও ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চায়। কিন্তু সময় এসেছে বন্ধু, ভারত পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিক কাশ্মীর তোমাদের সেনাবাহিনীর ক্ষমতা ধরে রাখার পরীক্ষাগার নয়। তোমরা তোমাদের জনগণকে ভয় দেখাতে হলে
কাশ্মীরের অশান্তি সৃষ্টি করবে, এটা আর চলবে না। তাই এখন দরকার পাকিস্তানকে স্থায়ীভাবে শিক্ষা দেওয়া, আবারও ৭১-এর মতো এমন এক পরাজয় দেওয়া যাতে তারা আর কাশ্মীরের দিকে তাকানোর সাহস না পায়। ভারতকে এই ২৬ জন শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া উচিত নয়। ভারতকে কূটনৈতিকভাবে পাকিস্তানকে চতুর্দিকে ঘিরে ফেলতে হবে। যেসব দেশ পাকিস্তানকে তহবিল দেয়, অস্ত্র দেয়, তাদেরকে চুপ থাকা সহ্য করা যাবে না। ভারতকে জাতিসংঘে G20-তে, ব্রিক্সে, সব আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদী মুখোশ খুলে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের দেশের ভেতরে থাকা সেই লোকদের চিহ্নিত করতে হবে যারা এমন সন্ত্রাসের জন্য জমি প্রস্তুত করছে, যারা কাশ্মীরের সন্ত্রাসবাদকে স্বাধীনতার লড়াই বলে, যারা জঙ্গিদের মৃত্যুতে শোক মিছিল বের করে, যারা পাথরবাজদের নিষ্পাপ বলে, তাদের আর কোন রকম ছাড় দেওয়া যাবে না। প্রত্যেককে খুঁজে খুঁজে মারতে হবে। এইসব লোক বিষ ছড়ায় আর তারপর নিরপরাধ মানুষের লাশ পড়ে থাকে এদিক সেদিকে। আমাদের এটাও বুঝতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুধু সেনার কাজ নয়, এটি প্রতিটি ভারতীয়র লড়াই। যতদিন না দেশের প্রতিটি নাগরিক এই বাস্তবতার উপলব্ধি করছে, ততদিন কোন সরকার, কোন সেনা, কোন সার্জিক্যাল স্ট্রাইক সন্ত্রাসবাদকে শিকড় থেকে শেষ করতে পারবে না। এই লড়াই একটি আদর্শের বিরুদ্ধে, যা মানুষের প্রাণকে ধর্মের পাল্লায় ওজনে মাপে, যা বিশ্বাস করে যে কেউ আমার ধর্মের না হলে তার জীবনের কোনো মূল্য নেই। এই আদর্শবাদকে পরাজিত করতে শুধু বন্দুক নয়, প্রয়োজন একটি সচেতন সমাজ। এখনই সময় যে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। তাছাড়া কিছুদিন আগে জয়শঙ্কর সাহেব বলেছিলেন কাশ্মীর সমস্যার সমাধানে একমাত্র বাকি থাকা বিষয় হলো পিওকে ভারতের সঙ্গে যুক্ত করা। আমার সরকারকে প্রতিটি ভারতীয়র মতো আমি একটাই অনুরোধ জানাই, এবার এই ইসলামিক সন্ত্রাসবাদীদের স্থায়ী সমাধান করে ফেলুন। কারণ কোন দেশের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না যে তার নাগরিকরা নিজের দেশে নিরাপদে ঘুরে বেড়াতে পারে না। এর চেয়ে বড় দুঃখের কিছু হতে পারে না যে তার সংখ্যাগরিষ্ঠ জনগণকে নিজের ধর্মের কারণে হত্যা করা হয়। এটা লজ্জার বিষয়। ধিক্কার জানায় ভারতীয় সরকারকে। এবার অনেক হয়েছে, এটা থামতেই হবে। শেষে আমি এটুকুই বলবো বন্ধুগণ, কাশ্মীরে যা ঘটেছে তা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সতর্ক বার্তা পুরো দেশকে। আবার জানিয়ে দেওয়া হয়েছে জিহাদিদের কাছে কোনো হিন্দু, কোনো অমুসলিম, শুধু এটাই লক্ষ্য। এখন আমাদের ঠিক করতে হবে আমরা আর কতদিন এই সতর্ক বার্তা উপেক্ষা করে থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম।